আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সবচেয়ে রিকোয়েস্টেড ভিডিও সেটা হচ্ছে আমরা পেজে বলো বা কোথাও একটা ভিডিও ছাড়লে কমেন্টের মধ্যে তোমরা বারবার জিজ্ঞেস করো যে আপু আমরা হচ্ছে 3 মাসে এখন জিকে কিভাবে প্রিপারেশন নিব। কারণ জিকে তো হচ্ছে গত বছর থেকে মানবিক গুণাবলী প্রবণতা টপিকটা অ্যাড হয়ে 5 মার্ক অ্যাড হয়েছে, বাট জিকে তোমার সোললি 10 মার্ক। এখন এই 10-এর মধ্যে তুমি হচ্ছে 8 থেকে 9 বা কিছু কিছু তুমি 10 কিভাবে পাবা সেটার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আপু তোমাদেরকে বলে দেবো তুমি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার, যারা ধরো এখনো শুরু করো নাই বা শুরু করছো কিছু মনে নাই, সব কিছু বাদ দিয়ে এই 3 মাসে তুমি জিকেতে কিভাবে পড়লে একদম বেস্ট 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 আউটপুট পাবা, বেস্ট রেজাল্ট পাবা, সেটা হচ্ছে আপু আজকের ভিডিওতে বলে দিব। এবং আজকের ভিডিওটা দেখলে আমি আশা করি তোমাদের একটা পুরো ব্রড ধারণা হয়ে যাবে এই 3 মাসে তোমার আসলে জিকেটা কিভাবে পড়তে হবে যদি তুমি মেডিকেলে চান্স মিস না করতে চাও এই জিকের জন্য। কারণ দেখো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, এগুলো তোমার বেসিক ক্লিয়ার থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমার বোঝার জিনিস আছে। ইংলিশও কিছু ক্ষেত্রে তোমার ধরো রুলস বোঝার জিনিস আছে, টপিক বোঝার জিনিস আছে, বাট জিকে এমন একটা সাবজেক্ট যেখানে আসলে তোমার বোঝার মতো কিচ্ছু নাই, তোমার জাস্ট মুখস্থ করতে হবে। এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কাহিনীর মাধ্যমে আমাদের জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়, বাট আলটিমেটলি এখানে আসলে তোমার বোঝার মতো কিছু নাই। সো চলে যাই আমরা যে এই 3 মাসে জিকে কিভাবে পড়তে হবে। প্রথমেই তোমার লাগবে হচ্ছে টপিক অ্যানালাইসিস করা। টপিক অ্যানালাইসিস বলতে কি, যে জিকেতে তোমার হচ্ছে টিচাররা না তোমার ইনোভেটিভ কোয়েশ্চেন তেমন কখনোই করে না। দেখা যায় গতানুগতিক যেসব টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিক থেকে রিপিটেডলি তোমার প্রশ্ন, তাহলে তোমার কি করতে হবে, বিগত 10 থেকে 12 বছর মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন তোমার অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে কি বের করতে হবে যে কোন কোন টপিক থেকে সবচেয়ে ফ্রিকোয়েন্টলি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। এখন আমি দেখা যাবে কি যে এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা দেখবো সেম টপিক থেকে ওই সেম ঘুরিয়ে ফিরে একই টাইপের প্রশ্ন বারবার করা হচ্ছে, ঠিক আছে। এখন আমি জানি আপনারা এই টপিক অ্যানালাইসিস করতে খুবই আলসেমি বোধ করেন, আপনারা করতে চান না, এই জন্য আপু আজকের ভিডিওতে খুব কুইকলি তোমাদেরকে বলে দিব কি কি টপিক তোমাকে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। আচ্ছা, তোমার কোন বই পড়বা, কি পড়বা না পড়বা আমি সবগুলো বলে দিব। তো দেখো, চলে আসি হচ্ছে আমি এখানে বাংলাদেশ টপিকটাই ফার্স্টে দিয়েছি, সেটা হচ্ছে তোমার প্রথমে দেখো প্রাচীন বাংলা ইংরেজ শাসনামল। মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার এই টপিক থেকে প্রতি বছরই কোনো না কোনো একটা সেম প্রশ্ন আমরা এই টপিক থেকে পেয়ে যাই। সো এই টপিকটা তোমার হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। বিশেষ করে ধরো এই যে প্রাচীন বাংলা শাসনামল টপিকের মধ্যে তোমার একটা বক্স আছে যে প্রাচীন বাংলায় 16টা জনপদ, এই 16টা জনপদ থেকে ইনভ্যারিয়েবলি প্রশ্ন আসে। দেখা যাচ্ছে কি প্রত্যেক বছর বা 1 বছর 2 বছর পরপরই একটা না একটা প্রশ্ন ওই টপিক থেকে থাকে। সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা, হরিকেলের আন্ডারে কোনটা ছিল, সমুদ্রের আন্ডারে কোনটা ছিল, চন্দ্রদ্বীপের আন্ডারে কোনটা ছিল। সো এই টপিক থেকে তোমার ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। তারপর দেখো এই যে ইংরেজ শাসন, ইংরেজ শাসন থেকে তোমার কি কি পড়তে হচ্ছে, ধরো বিগত বছর তোমার প্রশ্ন আসছে কি যে পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়, ঠিক আছে। সো দেখো খুবই কমন একটা জিনিস, আমরা সালটা সবাই জানি, তাহলে তোমার এখানে কি কি পড়তে হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ সালগুলো পড়তে হচ্ছে। কারা কারা ক্ষমতায় ছিল, শেষ ভাইসরয়কে, প্রথম ভাইসরয়কে, কার সময় বঙ্গভঙ্গ হয়েছে, কার সময় রদ হয়েছে, কার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ, ধরো 2000 মেডিকেল ভর্তি পরীক্ষা 17-18তে প্রশ্ন এসেছে যে কার সময় প্রথম পুলিশ ব্যবস্থা চালু হয়, তাহলে কার সময় প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়, ধরো মাস্টারদা সূর্য সেনকে কবে ফাঁসি দেওয়া হয়, তাহলে এই যে তোমার ভারত ছাড়া আন্দোলন কবে থেকে শুরু করা, এই যে তোমার গুরুত্বপূর্ণ সালগুলা এবং গুরুত্বপূর্ণ কীর্তিগুলো মোটামুটি ইংরেজ শাসন থেকে তোমার এই ধরনের প্রশ্ন সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছে। সো তোমার এই যে প্রাচীন বাংলা ইংরেজ শাসনামল আপু 3 স্টার দিয়ে দিচ্ছি, এই টপিক থেকে তোমার প্রশ্ন ইনভ্যারিয়েবলি প্রচুর পরিমাণে আসে। সো এই টপিকটা তোমার খুব ভালো করে পড়তে হবে। তারপর দেখো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ থেকে জাস্ট তোমার গত বছর তেমন কোনো প্রশ্ন আসে না, বাট এর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধ টপিকটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এবং এমন একটা টপিক যেখানে কখনো প্রশ্ন মিস হয় না। কোনো কোনো বছর দেখা গিয়েছে 3 থেকে 4টা প্রশ্ন হুবহু এই মুক্তিযুদ্ধ টপিক থেকে এসেছে। এখানে আপু তোমাকে 1947 সালে দেশ বিভাগের পর থেকে 71-এর মুক্তিযুদ্ধ অর্জনের পর এবং এরপরে বাংলাদেশের যে স্বীকৃতিগুলো আছে সবকিছু এখানে পুরো টপিকটার মধ্যে ইনক্লুড করেছি। এই পুরো টপিকটা আপ টু বটম প্রত্যেকটা জিনিস ভেরি 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 ইম্পর্টেন্ট। এর মধ্যে ধরো তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, তোমার গান, কবিতা, লেখা, যা যা স্থাপত্য, তারপর তোমার বীরশ্রেষ্ঠ, বিভিন্ন টপিক এখানে আসলে প্রত্যেকটা টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই টপিকটা কিন্তু এইবারও খুব ইম্পর্টেন্ট দেবে। এইবারও মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযুদ্ধ টপিক থেকে তোমার শিওরলি প্রশ্ন থাকবে, ঠিক আছে। এরপর দেখো আপু আসলে এরপর থেকে আমরা চলে আসি বাংলাদেশের সোল টপিকটা, মানে এটা তোমার বলতে পারো ইতিহাসের টপিকটা। এবছর বাংলাদেশের সোল টপিক মানে কি, বাংলাদেশের পরিচিতি। বাংলাদেশের পরিচিতির মধ্যে কি কি পড়তেছে, তোমার সীমানা, ছিটমহল, তারপরে তোমার হচ্ছে কোন কোন জেলা আছে, সীমান্তবর্তী জেলা কোনটা, কোনটার সাথে কোন সীমান্ত, পাহাড় পর্বত নদী নালা হাওর বাওর, তোমার যা যা কিছু বলো সবকিছু। এর মধ্যে তোমার সবচেয়ে কমনলি আসে হচ্ছে সীমানা থেকে প্রশ্ন। যেরকম ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা গত বছর প্রশ্ন এসেছে চিকেন নেকের নিকটবর্তী জেলা কোনটা। সো দেখো এটা কিন্তু আমাদের একদম সীমান্তবর্তী জেলা, পঞ্চগড় তার নিকটবর্তী। তাহলে তোমার বাংলাদেশের সীমানা জানতে হবে কোন কোন ছিটমহল বাংলাদেশে আছে, কয়টা আছে, কোথায় বেশি আছে, 3 বিঘা করিডোর কি, ঠিক আছে।
মেডিকেল ভর্তি পরীক্ষা এমনও প্রশ্ন আসে যে ধরো তোমার মানচিত্র এখান থেকে ওখানে গেলে কোন জেলা অতিক্রম করছে, সো তোমার এই যে বাংলাদেশ টপিকটা থেকে ইম্পর্টেন্ট। তারপর দেখো জেলার মধ্যে তোমার কি ধরনের প্রশ্ন আসে, কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, আয়তনের দিক থেকে কোনটা, জনসংখ্যার দিক থেকে কোনটা, কোন জেলা কোনটার জন্য তোমার ফেমাস, যেমন ধরো ঠাকুরগাঁও জেলা তোমার রুটির ঝুড়ি বলে ফেমাস। তারপর ধরো তোমার হচ্ছে আমের জন্য ফেমাস কোনটা, চাঁপাইনবাবগঞ্জ। সো এই যে কোথায় কোন ফসলটা বা কোনটার জন্য বেশি মানে উৎপন্ন হয়, কোনটা বিশ্ববিখ্যাত, সেই ধরনের প্রশ্ন তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় ইনভ্যারিয়েবলি প্রতি বছরই আসে, একটা না একটা প্রশ্ন থাকে, ঠিক আছে। এরপর দেখো এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান এবং স্থাপত্য। মেডিকেল ভর্তি পরীক্ষায় গত বছর প্রশ্ন এসেছে নিচের কোনটা ইউনেস্কো স্বীকৃত স্থান। তাহলে দেখো এই যে তোমার ইউনেস্কো স্বীকৃত স্থান বলতে তুমি বুঝতে পেরেছো যে এখানে কি প্রশ্নটা আসছে, তোমার ঐতিহাসিক একটা স্থান থেকে, যেগুলো আমার ইন্টারন্যাশনাল রিকগনিশন আছে। ইন্টারন্যাশনাল রিকগনিশন ছাড়াও তোমার যেসব গুরুত্বপূর্ণ স্থাপত্য ভাস্কর্য কোথায় আছে, কে তৈরি করেছে, ঠিক আছে, এটা কিসের নিদর্শন বহন করে, তো এই প্রশ্নগুলো তোমার প্রতি বছর একটা না একটা থাকে। এই টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। তুমি দেখবে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা এই টপিক থেকে একটা প্রশ্ন চলে এসেছে। তারপর দেখো যেরকম ধরো আমাদের সোমপুর বিহার কে নির্মাণ করেছে, ধর্মপাল। তাহলে দেখো সোমপুর বিহার কোথায় অবস্থিত, এটা একটা প্রশ্ন। ধর্মপাল তার প্রাচীন শাসনামলের মধ্যে চলে গেল। সো এই টপিকগুলো কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট। এরপর দেখানো চলে যাচ্ছি খেলাধুলা টপিকটা থেকে তোমার হচ্ছে দুই টাইপের প্রশ্ন আসে। একটা হচ্ছে তোমার থাকে না আদিমকালে যেটা আমরা পেয়েছি, ধরো আমরা টেস্ট স্ট্যাটাস কবে লাভ করেছি, ওয়ান ডে স্ট্যাটাস কবে লাভ করেছি, এই ধরনের প্রশ্ন। বাংলাদেশ ফুটবল কবে লাভ করে, ঠিক আছে। তারপর ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25 প্রশ্ন এসেছে যে বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়কের নাম কি ছিল। তাহলে দেখো এই ধরনের প্রশ্ন আসে। আর ধরনের প্রশ্ন আসে তোমার হচ্ছে একদম সাম্প্রতিক প্রশ্নগুলা, মানে কি ধরো তুমি রিসেন্টলি শুনেছো যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে তোমার টেস্ট ম্যাচ জিতেছে, এবং আপনারা আমাকে কমেন্টের মধ্যে বলবেন যে একজন হচ্ছে সেঞ্চুরি করেছে। তো এই সেঞ্চুরি করা খেলোয়াড়ের নাম কি, আপনারা আমাকে কমেন্টের মধ্যে বলবেন। মেডিকেল ভর্তি পরীক্ষা দেখবে এই বছর প্রশ্ন চলে আসছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে টেস্ট ক্রিকেটটা অনুষ্ঠিত হলো সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, কত তারিখের মধ্যে, এটার একটা ডেট আসতে পারে। তারপর হচ্ছে কে সেঞ্চুরি করেছে, এটা একটা ইনভ্যারিয়েবলি কমন একটা প্রশ্ন। তো মেডিকেল ভর্তি পরীক্ষা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবে, যেরকম হলো 16-17 সালে বাংলাদেশের একটু অর্জন ছিল, তখন এটা থেকে প্রশ্ন আসে যে ওই সময় কে বেটার খেলে আর কি, কে সেঞ্চুরি করে, এই ধরনের প্রশ্ন আসে। সো তোমার খেলাধুলার টপিকটাও খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর দেখো পদক পুরস্কার স্বাস্থ্য। পদক পুরস্কার টপিকটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার যদি ওই বছর কোনো সিগনিফিক্যান্ট পদকধারী ব্যক্তি বা কোনো পদক পেয়ে থাকে, ওইটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সাপোজ তোমার 2016-17 সালে ডক্টর ABM আবদুল্লাহ, তিনি হচ্ছে তোমার স্বাধীনতা পুরস্কার পায়। তো ওই বছরটা মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসে। তাহলে দেখো এই বছর তোমার স্বাধীনতা পুরস্কার অলরেডি ঘোষণা করে ফেলা হয়েছে। সেখানে তোমার বেগম খালেদা যে তোমার স্বাধীনতা পুরস্কার পায়। এবং তোমার জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, যেটা হসপিটাল তোমার হচ্ছে এই বছর স্বাধীনতা পুরস্কার পায়। সো তোমার এই বছর এটা প্রশ্ন চলে আসতে পারে। স্বাস্থ্য জিকে থেকে কি আসে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, স্বাস্থ্য রিলেটেড কোনো যদি রিসেন্ট জিকে থাকে সেগুলো, যেরকম 2023 সালে কি প্রশ্ন আসছে, তোমার ফাইলেরিয়া আর কালাজ্বর কোনটা মানে কত তারিখে নির্মূল হয়েছে। সো ওই বছর 2023 সালে বাংলাদেশে এই দুটা জ্বর মানে এই দুটা থেকে নির্মূল পায় আর কি, কালাজ্বর আর ফাইলেরিয়া। 2025 সালে আমাদের ইপিআই শিডিউলে নতুন একটা ভ্যাকসিন যুক্ত হয়, TCV ভ্যাকসিন, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। ওই বছর দুইটা প্রশ্ন আসে না, তোমার এই বছর চলে আসতে পারে যে ইপিআই শিডিউলে তোমার কয়টা ভ্যাকসিন আছে, সর্বশেষ ভ্যাকসিনের নাম কি, ঠিক আছে। 2023 সালে তোমার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিনটা অ্যাড হয়, তারপর তোমার 25 সালে TCV অ্যাড হয়, ঠিক আছে। তাহলে দেখো তোমার এই স্বাস্থ্য রিলেটেড। তারপর কি প্রশ্ন আসে যে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা সাল কত। তাহলে দেখো খুবই সুপারফিশিয়াল এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে, বেশিরভাগই তোমার রিসেন্ট টপিক থেকে প্রশ্ন আসে। তারপর দেখো সম্পদ শিল্প সংসদ সংবিধান, যেহেতু এই বছর তোমার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি। সো তোমার নির্বাচন টপিকটা, সংসদ টপিকটা এবার একটু ইম্পর্টেন্ট। সংবিধানে যদিও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসে না, স্টিল আমরা এটা মাথায় রাখবো সংবিধানে কয়টা মূলনীতি, কয়টা তফসিল, ঠিক আছে, কয়টা অনুচ্ছেদ, আমাদের যে জাতীয় প্রতীক তার মধ্যে 4টা তারকা, সংবিধানের 4টা মূলনীতিকে বোঝায়। তারপর কি তোমার সম্পদ শিল্প বলতে কি, যে ধরো কোনো একটা আমাদের এই বছর কোনো একটা জেলা কোনো একটা ফসল খুব বেশি উৎপন্ন করেছে, তাহলে আমাদের শিল্প রিলেটেড কিছু প্রশ্ন আসতে পারে যে ধরো আমাদের শিল্প ক্ষেত্রে কোন খাতটা সবচেয়ে বেশি অবদান রেখেছে, আমরা কোথায় বেশি আমদানি করি, কোথা থেকে বেশি রপ্তানি করি। তো এই ধরনের প্রশ্ন হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসে মাঝে মাঝে, একটাই প্রশ্ন আসে, নর্মালি দেখা যায় কয়েক বছর পর একটা প্রশ্ন আসে। সো এই টপিকগুলো তোমার BCS এর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। তো মোটামুটি BCS থেকেই বলতে পারো কপি পেস্ট করে আর কি। যাই হোক, এখন চলে আসে হচ্ছে আমরা যে সাম্প্রতিক জিকে, এটা পাশে দেখাবো 5 স্টার দিয়েছি কারণ এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেনলি হচ্ছে তোমাদেরকে চেষ্টা করবে যে আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য মেইনলি এটা যে আমরা তোমাদেরকে রিসেন্ট জিকের প্রত্যেকটা আপডেট ভিডিওর মাধ্যমে হোক, PDF এর মাধ্যমে প্রোভাইড করবো। এছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষার কয়েকদিন আগে বলতে 15 থেকে 20 দিন আগে আমরা তোমাদেরকে একটা সাম্প্রতিক জিকের PDF দিব। ওই PDFটা পড়ে তোমার সাম্প্রতিক জিকে নিয়ে কোনো প্যারা খাইতে হবে না, ওইটা ইনাফ, ঠিক আছে। আমরা আমাদের ফ্রি কিছু ক্লাস হয় বা ভিডিও হয়তো আপলোড করতে পারি,
তারপর দেখো ওই সাম্প্রতিক জিকে অবশ্যই সাম্প্রতিক জিকেটা প্রতিদিন আপডেট রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নেই, একেবারে পড়ে নিলে হবে। এরপর দেখো যোগাযোগ গণমাধ্যম সাহিত্য। যোগাযোগ টপিকটা আমাদের বিগত সরকার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নতি সাধন করে গেছেন, এই জন্য দেখা যাচ্ছে যোগাযোগ টপিকটা থেকে প্রতি বছর একটা না একটা প্রশ্ন থাকতো। বাট যেহেতু এইবার তোমার যোগাযোগ টপিকে আহামরি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই, সো এই টপিকটা এবার একটু কম ইম্পর্টেন্ট, বাট অবশ্যই পড়ে যাবা, কোনো কিছু স্কিপ করবা না। গণমাধ্যম সাহিত্য টপিকটা থেকে একটা প্রশ্ন মাঝে মাঝে চলে আসে, সো এই টপিকটা আপু 2 স্টার ইম্পর্টেন্স দিয়ে রেখেছি, এই টপিকটা পড়বা, ঠিক আছে। এখন চলে আসে হচ্ছে ইন্টারন্যাশনাল টপিক। ইন্টারন্যাশনাল থেকে তোমার ইন্টারন্যাশনাল টপিকটা অনেক আগে মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল, মাঝখানে অনেক বছর ছিল না, 24-25 সেশনে অ্যাড হওয়ার পর 3-3টা প্রশ্ন তোমার ইন্টারন্যাশনাল টপিক থেকে আসে। তারপর গত বছর কিন্তু ইন্টারন্যাশনাল টপিক থেকে একটা সিঙ্গেল প্রশ্ন আসে না। এখন এই বছর সার্কুলারের উপর ডিপেন্ড করে যে ইন্টারন্যাশনাল টপিক থেকে কোনো প্রশ্ন আসবে কি আসবে না, ঠিক আছে। বাট যেহেতু সার্কুলারটি একটু লেটে ছাড়া হয়, সো আমরা রিস্ক না নিয়ে ইন্টারন্যাশনাল টপিকটা পড়ে রাখবো। সো দেখো আপু এখানে তোমাকে দেখানোর চেষ্টা করছি তোমার কি কি টপিক পড়তে হবে। এটা তোমরা কমেন্ট করলে আপু তোমাকে ছবিটা দিয়ে দিব যে কি কি পড়তে হবে। মেইনলি তোমার হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সংগঠন, যেরকম ধরো জাতিসংঘের কি কি সংস্থা সংগঠনগুলো আছে, এগুলো কি কি কাজ করে, যদি কোনো রিসেন্ট থাকে তোমার উদ্যোগ থাকে সেগুলো বলতে হবে। এছাড়া বিশ্বের বিভিন্ন সংস্থা সংগঠনগুলো আছে, এগুলো সম্পর্কে তোমার আইডিয়া লাগবে। তারপর দেখো বিশ্বের আলোচিত যুদ্ধ বিপ্লব, মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25 প্রশ্ন আসে যে প্রথম তোমার হচ্ছে ইসরায়েল হামাসের উপর কবে হামলা করে। তাহলে তোমার রিসেন্ট যেই ইয়াগুলো আছে, ধরো তোমার রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস যুদ্ধ, তো রিসেন্ট তোমার যে যুদ্ধ বিগ্রহগুলো হয় এগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর দেখো পদক পুরস্কার সম্মান, এটা আসলে তোমার বোথ টপিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। ধরো তোমার প্রশ্ন আসতে পারে যে এইবার চিকিৎসা বিজ্ঞান নোবেল পুরস্কার পেয়েছে কে, এর ধরনের প্রশ্ন। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, খেলাধুলা, অবভিয়াসলি এবার ওয়ার্ল্ড কাপ হয়ে গিয়েছে, সো খেলাধুলা টপিক থেকে ওয়ার্ল্ড কাপ টপিকটা খুবই ইম্পর্টেন্ট। বিশ্ব শিল্প সাহিত্য, বিখ্যাত ব্যক্তিত্ব, সংস্কৃতি, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে ধরো যে আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইটার লেখক কে। তাহলে দেখো এই যে সাহিত্য থেকে একটা প্রশ্ন চলে আসে, বিখ্যাত ব্যক্তিত্বর কোনো অর্জন থাকলে সেখান থেকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, ঠিক আছে। বিশ্বের পরিচিত সভ্যতা টপিকটা খুবই কম ইম্পর্টেন্ট, একবার দেখে যাবে। সাম্প্রতিক বিষয় তো এটা তো বলতেছি বারবার। এখন চলে আসে যে ঠিক আছে কি কি পড়বা সেটা তো বুঝলা, কিন্তু কতটুকু পড়তে হবে। জিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি তোমরা জিকে রেগুলার পড়ো না বা কনসিস্টেন্ট থাকো না বলে জিকে ভুলে যাও, এবং জিকের উপরে ইম্পর্টেন্স কেন জানি আপনাদের বেশি একটা আসে না, এই জন্য চান্স মিস করে। সেকেন্ড টাইম আমি বলবো 90% স্টুডেন্ট চান্স মিস করে জাস্ট জিকে পড়ে না এই কারণে। তোমার এই 3 মাসে এটা আমাকে প্রমিস করে যেতে পারবো, আমি প্রত্যেক দিনে আমি এখানে একটা সময় লিখে দিয়েছি, এইটুক সময় প্রত্যেকদিন জিকে পড়বো, এবং আমি যে সময়টা লিখেছি এই সময়টুকুই পড়বো। এরপরে আমি যদি না পারি এরপর আপনি এসে আমাকে মারতে পারেন, সমস্যা নেই। কারণ কি এইটুক যদি কেউ পড়ে রেগুলার, কারণ আমি পড়ে এসেছি, আমি এতগুলো বছর পড়েছি, যারা চান্স পেয়েছে তারা মোটামুটি এইভাবে করে পড়েই চান্স পেয়ে এসেছে। সো তুমি যদি এভাবে পড়তে পারো জিকেতে ইনশাআল্লাহ তোমার কোনো ভুল হবে না, ঠিক আছে। ওকে, এটা কত ঘন্টা পড়তে হবে দেখো, 1 hour 15 minute থেকে 1.5 hour, মানে তোমাকে আপু বুঝাচ্ছি হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা সময় তোমাকে রেগুলার জিকের উপর দিতে হবে। আমি এখানে ইংলিশে আলাদা করে কথা বলছি না, নিশাত আপু হয়তো বলবে, বাট তোমার জিকের ক্ষেত্রে প্রত্যেক দিন 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা সময় দিতে হবে, ঠিক আছে। এখন দেখো সময়টা কিভাবে দিবা, আসলে কিভাবে পড়তে হয় দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি ফার্স্ট 15 মিনিট তুমি হচ্ছে রিক্যাপ করবা। হোয়াট ইজ রিক্যাপ মানে হচ্ছে রিক্যাপিচুলেট করা, তুমি গত দিন কি পড়েছো। তাহলে তুমি আজকে পড়তে বসার আগে প্রথম 15 মিনিট হচ্ছে একটু রিক্যাপিচুলেট করে নিবা যে তুমি বিগত দিনে কি পড়েছো। তাহলে বিগত দিনে কি পড়েছো এটা কি করবা, জাস্ট একবার ফার্স্ট টু লাস্ট একটু রিডিং দিয়ে গেলা, একটু প্রশ্ন প্র্যাকটিস করলে, একটু চোখ বুলাই গেলা। তোমাকে আমি মুখস্থ করতে ভুলে গেলে সমস্যা নেই, জাস্ট একবার চোখ বুলাই যাবে কি পড়েছো, এইটুক করলে তোমার রিক্যাপটা হয়ে যাবে। তারপর দেখো তোমার কাছে বাকি যে সময়টুকু বাকি থাকে, ধরো 1 hour বাকি আছে, এই 1 hour মধ্যে তোমার থিওরি পড়তে হবে, থিওরির পর প্র্যাকটিস করতে হবে। এখন এই থিওরিটা তুমি চেষ্টা করবে, থিওরি যেহেতু এখন তোমার কাছে 3 মাস সময়, তোমার কাছে বসে এতক্ষণ পড়ার সময় নেই, এখন তোমার একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। সো থিওরিটা তোমার একটু কম টাইম দেবে। ধরো থিওরি যদি তুমি 30 মিনিট পড়ো, বাকি বা ধরো 25 থেকে 30 মিনিট থিওরির উপর দিলে, বাকি পুরো টাইম তোমার হচ্ছে প্র্যাকটিসের উপর দিতে হবে। প্র্যাকটিসে তুমি 35 to 40 মিনিট দিতে পারো, এটা সবচেয়ে ভালো। সো তোমার এখন থিওরির উপর ইম্পর্টেন্সটা কমিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হবে কিসের উপরে, প্র্যাকটিসের উপরে, ঠিক আছে। বাট এটা না যে আপনি থিওরি পড়বেন না, কারণ অনেক কিছু দেখা যায় কি যে হয়তো প্রশ্ন আসে নাই, বাট একটা না একটা প্রশ্ন চলে আসতে পারে। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা প্রতি বছর দেখা যায় একটা বা দুটো প্রশ্ন একটু পিকুইলিয়ার থাকে, মোটামুটি অনেক স্টুডেন্ট পারে না। সো একটু থিওরিটা একবার বা দুইবার রিডিং দিবেন, রিডিং দেওয়ার পর হচ্ছে প্রশ্ন প্র্যাকটিসে চলে যাবেন, ঠিক আছে।
এরপর দেখো চলে আসা হচ্ছে তোমার 15 মিনিট অ্যাক্টিভ রিকল। আপু এই সময়টাকে আলাদা করে রেখেছি কেন কি আমি এই কাজটা করতে হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে, প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে আমার হচ্ছে মনে হতো যে মানে একটা প্রপার ঘুম দরকার। হ্যাঁ আপনাদের এখন অনেক ঘুম আসে, বাট যে আমরা অনেক এনজাইটির কারণে ঘুমও দেখা যায় যে ঘুমের মধ্যে অনেক প্রপার আসতেছে না। তো আমি চেষ্টা করতাম প্রতিদিন যে জিকেটা পড়তাম ওইটা ঘুমানোর আগে 10 মিনিট থেকে 15 মিনিট একটু অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করতাম, যাচ্ছে কি পড়েছে দরকার একটু খুলে খুলে দেখতাম যাচ্ছে এটা পড়েছি। সো আমার ক্ষেত্রে আমি আসলে প্রত্যেকদিন যে জিকে পড়তাম এরকম না, এই ঘুমানোর আগে প্রত্যেকদিন 15 মিনিট অ্যাক্টিভ রিকলিং এর মধ্যে আমি আসলে জিকেও পড়তাম, মাঝে মাঝে দেখা যাচ্ছে তোমার ইংলিশ ভোকাবুলারিটাও দেখতাম। ঠিক আছে, এরপর দেখো চলে আসতেছি যে প্র্যাকটিস কোত্থেকে করবা। তো প্র্যাকটিস তোমার এই চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে মুখ্য হাতিয়ার। তুমি জিকে থিওরি যদি বলো যে আমি থিওরি পড়বো না আমার কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট তোমাকে প্র্যাকটিস করতেই হবে। বাট আসলে থিওরিটা পড়তে হবে যে তুমি জিকেতে একটা ভালো মার্ক ক্যারি করতে চাও, বাট প্র্যাকটিস তোমাকে মাস্ট বি করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। তাহলে প্র্যাকটিস কোথায় করবা? তোমার প্রথম টার্গেট থাকবে যে বিসিএস এর এক একটা সিঙ্গেল প্রশ্ন তুমি বাদ দিবা না। হ্যাঁ এমন ধরো 24তম বিসিএস এর কোনো একটা রিসেন্ট টপিক ছিল, ওইটা অবশ্যই এখন চেঞ্জ হয়ে গেছে। সো ধরো এখন আমাদের যে আজকে আমাদের রাষ্ট্রপতি চেঞ্জ হলো, তো আগে তো রাষ্ট্রপতি আরেকজন ছিল, তো ওই টপিকগুলো বাদে তোমার যেগুলো তুমি জানো যে গতানুগতিক অ্যান্সার, ওই বিসিএস এর টপিক থেকে হুবহু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন তুলে দেয়। এই জন্য বিসিএস এর প্রত্যেকটা প্রশ্ন আমি আমার সময় 10th বিসিএস থেকে শুরু করেছিলাম প্রশ্ন সলভ করা। সো তুমি 10 টু এখন 51তম বিসিএস হচ্ছে 10 থেকে 51তম বিসিএস পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন সলভ করবা, এটা তোমার জন্য ফরজে আইন। ঠিক আছে, এরপর দেখো ডিউ প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন থেকে তোমার ইনভ্যারিয়েবলি প্রশ্নগুলো একদম তুলে দিয়ে দেয় আর কি। ঠিক আছে, তোমার বিসিএস এবং ডিউ তোমার ফার্স্ট প্রায়োরিটি। এরপর দেখো প্রিভিয়াস ইয়ারে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এখান থেকে মাঝে মাঝে তুমি একটা দুইটা প্রশ্ন দেখবে যে একদম কমন 17 সালে এসেছে, আবার তোমার মাঝে মাঝে এমন হচ্ছে যে ফ্রিকোয়েন্ট সালে তোমার 21-22 প্রশ্ন হচ্ছে ওই সেম প্রশ্ন আমার 22-23 চলে আসছে। ঠিক আছে, সো এই প্রিভিয়াস ইয়ারে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন করবে। এখন দেখো আপু লিখে দিচ্ছি ইফ পসিবল আদার ভার্সিটি। এখন আমি আমার জিকেলজি বইয়ের মধ্যে তোমার এই বিসিএস ডিও বাদেও প্রিভিয়াস ইয়ারে মেডিকেল ডেন্টাল প্রশ্ন বাদেও আমি চেষ্টা করেছি তোমার আদার ভার্সিটির প্রশ্নগুলা যা জানতে হবে বা মেডিওলজি হাইলাইটস এর মধ্যে তোমার হচ্ছে ওই ইনফরমেশনগুলো তোমার অ্যাড করে দেওয়া, যাতে তোমার কাছে পুরা থিওরিটা পড়লে ওই যা জানতে হবে ওটার মধ্যে তোমার সবকিছু চলে আসে। এখন তুমি যেই বই পড়ো না কেন তুমি চেষ্টা করো যদি পসিবল হয় আদার ভার্সিটির মধ্যে অ্যাটলিস্ট রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্নগুলো একবার সলভ করে যেতে, কারণ মাঝে মাঝে দেখা যায় এখান থেকে একটা দুইটা প্রশ্ন কমন চলে আসে। সবচেয়ে বড় কথা যত বেশি প্র্যাকটিস করবো তত তোমার মাথার মধ্যে জিনিসগুলো আরো সেট হবে। ঠিক আছে, এরপর দেখো চলে আসে কোন বই পড়বা। এখন এই বই পড়াটা কোন বই সিলেক্ট করবে এটা তোমার জন্য আমি মনে করি সবচেয়ে কি পয়েন্ট, কারণ তুমি এখন তোমার কাছে 3 মাস সময় আছে। তোমার কাছে এখন যদি এখন তো যে আমাদের প্রি মেডিকেল স্টুডেন্ট, তাহলে আমি তোমাকে অনেকগুলো বই সাজেস্ট করতে পারতাম। আর 3 মাসের জন্য আসলে তোমাকে খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, বইগুলো সেই ওয়াইজ চুজ করতে হবে। সো তোমার কি বই পড়তে হবে যেগুলো মানে একদম স্পেসিফিকলি মেডিকেলের জন্য ডিজাইন করা। তো তুমি যে কোচিং সেন্টারে আছো তুমি সেই কোচিং সেন্টারে বই পড়তে পারছো, যদি মেডিকেল কোচিং সেন্টারের বই হয়। আমি এখানে কোচিং সেন্টারের নাম উল্লেখ করবো না, যেরকম আমি আমারটা যদি এক্সাম্পল দিই, তুমি জিকেলজি পড়তে পারো। জিকেলজির মধ্যে আমি বাংলাদেশ টপিকের মধ্যে টোটাল তোমার 23টা টপিক দিয়েছি, ইন্টারন্যাশনাল মধ্যে 8টার মতো টপিক দিয়েছি। এই টপিকগুলো তোমার আমি জানি এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, এবং কোন কোন টপিক থেকে ফ্রিকোয়েন্টলি আসে সেগুলো ওখানে বলে দাও, মানে আমি ক্লাসেও বলে দিই বা ধরো তোমার এখানেও বলে দিয়েছি। ওই 23টা টপিকই জাস্ট মেডিকেলের জন্য ডিজাইন করে লেখা, ওখানে ওই ধরনের প্রশ্ন দেওয়া, ওই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আলাদাভাবে দেওয়া। সো তুমি জাস্ট মেডিকেলের জন্য মেডিকেল এন্টারের জন্য যে বইগুলো লেখা ওইগুলোই ভালো করে পড়বে। এখন যদি তুমি MP3 পড়ার চেষ্টা করো, সময় মাত্র 3 মাস, 3 মাসে MP3 বলো, জোবায়ের জিকে বইটা তোমার সব ভার্সিটির জন্য লেখা, তো ওইখানে অনেক বেশি ইনফরমেশন। তুমি যদি বলো MP3ও তোমার হচ্ছে বিভিন্ন জবের জন্য লেখা, খন্দকার জিকেও সেম। তো জবের জন্য দেখা যায় কি অনেক এক্সট্রা ইনফরমেশন লাগে যেগুলো আপনাদের লেভেলে যাবে না। ধরো তুমি যদি একটু বিভিন্ন প্রতিষ্ঠান টপিকটাই খুলো MP3 এর মধ্যে দেখবে যে এত কিছু লেখা, এত আজাইরার প্রশ্ন যেগুলো তোমার লাগেও না। ঠিক আছে, এখন তুমি তো ওইটাই বুঝবে না তোমার কি পড়তে হবে না পড়তে হবে। এরপর হচ্ছে আপনারা যে গদবাধা কমেন্ট করবেন, আপু একটু বইটা দাগায় দেন না। তো জিকের ক্ষেত্রে কোনো দাগানো বই হয় না, এই জন্যই বলি যে কোনো একটা কোচিং সেন্টার যেটা তোমার মেডিকেলের জন্য ডিজাইন করা সেরকম একটা কোচিং সেন্টারে বই পড়ো, তাহলে তোমার জন্য ইনাফ হবে। ঠিক আছে, কিন্তু এখন তোমার যেই বই পড়ো না কেন সবচেয়ে বেশি প্রায়োরিটি কিন্তু তোমার প্র্যাকটিসও দিতে হবে। যে প্র্যাকটিসটা ধরো তুমি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হও, তুমি আনলিমিটেড কোয়েশ্চেন ফিচার জিকে থেকে প্রশ্ন সলভ করতে পারো, আনলিমিটেড পোলের জিকের টপিক থেকে প্রশ্ন সলভ করতে পারো। দেন চলে আসে হচ্ছে তোমার
যেই আমাদের সিগনেচার কোয়েশ্চেন ব্যাংক, ওখানে জিকের কিছু একদম সিলেক্টিভ টপ নচ কোয়েশ্চেনগুলো আছে, ওগুলো থেকে তুমি প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। আমি মনে করি ওইগুলো যদি তুমি করো, তোমার জিকে প্র্যাকটিসের জন্য আর কোনো প্যারা খেতে হবে না। সো এরপরও যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে, তোমরা আমাকে নিচে কমেন্ট করবা, আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো আমাদের যদি সাম্প্রতিক জিকের ক্লাসগুলো বা অন্যান্য বিভিন্ন সাজেশন ক্লাস চাও, আমাদের মেলোজি ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখবা। ইভেন আমাদের মেলোজি পেজ এবং আমার যে পার্সোনাল পেজ আছে সেখানে ফলো দিয়ে রাখলে তুমি ইনশাল্লাহ সবগুলো আপডেট পেয়ে যাবা। So I hope you got all your answers. Thank you for watching the video. Assalamu alaikum.